বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বিগত অনেক দিন ধরেই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের হামলার শিকার হয়ে আসছে এবং যেটার কারণে অনেক দিন থেকে সবার প্রত্যাশা ছিল যে একটা সিজফায়ার হবে, যুদ্ধবিরতির মধ্যে 14 দিনের একটা যুদ্ধবিরতি চলছিল এতদিন পর্যন্ত, যেটার ইসলামাবাদ যেটার সব কিছুর ক্রেডিট নিয়েছে যে পাকিস্তান করতে, পাকিস্তানের শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ওনারা মূলত এটার উদ্যোগটা নিয়েছিলেন। এখানে অনেকগুলো ব্যাপার কিন্তু ইনভলভ ছিল, যেরকম আমরা মনে করি। আমরা জানি যে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল কিছুদিন পূর্বে, যে সৌদি আরব কোনো কারণে যদি কোনো সামরিক অ্যাটাকের শিকার হয়, তাহলে সেখানে পাকিস্তান তার নিজের দেশে আক্রান্ত হলে যেভাবে ফিডব্যাক করবে সেভাবে তাদেরকে ওইরকম করতে হবে বা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে পাকিস্তানকে, যেহেতু পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। সেজন্য পাকিস্তানের এই ক্ষেত্রে পাকিস্তানের পার্টিসিপেশনটা অনেক জটিল একটা ব্যাপার হয়ে যাচ্ছিল, যেহেতু আবার পাকিস্তানের সাথে ইরানের একটা বিশাল বড় একটা বর্ডার আছে, ওরা প্রতিবেশী রাষ্ট্র। এছাড়া পাকিস্তানে প্রচুর পরিমাণে শিয়া অধ্যুষিত এলাকা রয়েছে, শিয়া রয়েছে, যারা মূলত ইরানকে অনেক সম্মানের চোখে দেখে। টোটালি বলা যায় পাকিস্তানের মানুষরা অনেকটা ইরানকে সাপোর্ট করে, এবং বিশেষ করে যখন এই আক্রমণটা ইসরায়েল এবং আমেরিকা কর্তৃক এই আক্রমণটা হয়েছিল, তখন পাকিস্তান অ্যাজ এ মুসলিম কান্ট্রি, পাকিস্তানের সকল মানুষই ইরানের পক্ষে, ম্যাক্সিমাম 99% মানুষই ইরানের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের মানুষের মতো। এবং পাকিস্তানের সর্বোচ্চ চেষ্টা ছিল এই লাস্ট কিছুদিন ধরেই আমেরিকার ট্রাম্প প্রেশার ক্রিয়েট করেছিল যেন একটা সিজফায়ার হয়, যে ইরানের সাথে 14 দিনের 2 সপ্তাহ, এবং এই 2 সপ্তাহ সিজফায়ারের মধ্যে কালকে থেকে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল। এবং দীর্ঘ 1979 সালের পরে 41 বছর পরে প্রায় এই প্রথম ইরান এবং আমেরিকা ফেস টু ফেস একটা মিটিংয়ের সুযোগ হয়েছে, এবং কালকে থেকে আজ পর্যন্ত টোটাল 21 ঘন্টা তাদের মধ্যে মিটিং হয়েছে, যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কর্তৃক মধ্যস্থতায় হয়েছিল আর কি। তো ওইখানে একটা আমেরিকার ডিমান্ড ছিল, ইরানের যেটা ডিমান্ড ছিল সেটা মূলত হচ্ছে ইরানের যে সমস্ত অর্থ আমেরিকা কর্তৃক ফ্রিজ করা হয়েছে সেগুলো আনফ্রিজ করতে হবে। সেটা মূলত প্রথমে যদিও মানা হবে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখন শোনা যাচ্ছে সেটা আমেরিকা কর্তৃক মানা হয়নি, এবং আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক লেবাননে যে হামলা হচ্ছে প্রতিদিন সেটা বন্ধ করা হয়নি। এবং একই সাথে ইরান বলেছিল যে হরমুজ প্রণালীতে ইরানের একটা কন্ট্রোল থাকবে, এবং তারা সেখানে ট্যাক্স নেবে, এবং সেখানের সিকিউরিটির যে দায়িত্ব সেটা ইরান গ্রহণ করবে, এবং ট্যাক্স যেটা ব্যাপার ছিল সেটা ইরান এবং ওমান কর্তৃক নেওয়া হবে। কিন্তু এ ব্যাপারেও আমেরিকা আপত্তি জানিয়েছে, তারা মেনে নেয়নি, তারা বলেছে এটাও সম্ভব না। তো এখন এটা মূলত সময়ক্ষেপণের মতোই হয়ে গেল, যে আমেরিকা আসলে সময়ক্ষেপণ করছে। আমরা যারা কিছুটা হলেও যুদ্ধ বা ওয়ার নিয়ে একটু অ্যানালাইজ করি, আমরা জানি যে যখন কেউ কোনো দেশকে আক্রমণ করে, তখন একটা সময় পর তারা যুদ্ধবিরতির জন্য প্রেশার ক্রিয়েট করে। এটা হচ্ছে রিফিল করার জন্য, যে এই অস্ত্রশস্ত্র যেগুলো শেষ হয়েছে সেগুলো যেন রিলোড করা হয়, রিফিল করা হয়, ওই সময়টার জন্য মূলত এটা করা হয়। এটা আমরা যেরকম কম জ্ঞান নিয়ে বুঝতে পারি, এটা যারা যুদ্ধ পরিচালনা করছে, ইরানের মতো উপমহাদেশের অন্যতম পরাশক্তি হয়ে ওঠে ইরানের মতো একটি দেশ, তো অবশ্যই বুঝতে পেরেছে যে এই যুদ্ধ বিরতিটা মূলত নেওয়া হয়েছে যেন আমেরিকা এবং ইসরায়েল একটু রিফিল করার সুযোগ পায় তারা। কিন্তু এটা শুধু আমেরিকা ইসরায়েলের ক্ষেত্রে না, এটা ইরানের ক্ষেত্রেও প্রয়োজন ছিল। তারাও পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে আপনারা হরমুজ প্রণালী যখন শাটডাউন করে দেবে, তখন 1/3 ইন্টারন্যাশনাল ট্রেড টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে, অফ হয়ে যাবে। এবং এটা যদিও আমেরিকার খুব একটা ক্ষতি হবে না, অন্যান্য যারা অ্যালাইন্ড তাদের দেশ আছে, জাপান, তারপর সিঙ্গাপুর,
অন্যান্য দেশ যেগুলো আছে তারা কিন্তু এটা বলে দিয়েছে তাদের 3 দিন 4 দিনের থেকে বেশি রিজার্ভের মধ্যে তেল নেই, কারণ ওই সমস্ত দেশের মধ্যে তো প্রাকৃতিকভাবে তেল তারা পায় না। তেল বা খনিজ সম্পদ তেমন নাই, তারা ডিপেন্ডেবল হরমুজ প্রণালীর উপর। তো তারা এটার উপর অনেক আশাই ছিল যে এটা হলে হয়তো ইরান থেকে তারা তাদের জাহাজগুলো নিতে পারবে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মোটামুটি বলা যায় কোনো প্রকার এগ্রিমেন্টে তারা যেতে পারে না, আমেরিকা যেতে পারে না এবং ইরানও যেতে পারে না। 21 ঘন্টা 22 ঘন্টা তারা মিটিং করেছে, কিন্তু আজকে আবার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকার যারা আসছে নেতারা যারা আসছিল, ভাইস প্রেসিডেন্ট যিনি আসছেন উনি আজকে চলে গিয়েছেন ইসলামাবাদ থেকে আমেরিকা। উনি বলেছেন এটা খুবই দুঃখজনক যে ইরানের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট হয়নি, এটা আমেরিকার জন্যও দুঃখজনক। তবে আমেরিকাকে যে শর্তগুলো ইরান দিয়েছে সেগুলো উনি দেশে গিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্টের সাথে বা অন্যান্য যারা তাদের নেতা আছে তাদের সাথে। সো এখন তো বোঝাই যাচ্ছে যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে এগোচ্ছে পুরো পৃথিবী, বিশেষ করে ইরান যুদ্ধ। এখন দেখার বিষয় আসলে কি হতে যায়, তবে আমরা সবাই একটু সচেতন থাকবো, কারণ যেই হিসাবে এগোচ্ছে তাতে মনে হয় এই যুদ্ধটা আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি আমেরিকা এবং ইসরায়েল আবার ইরানে হামলা করে তাহলে ইরানও পাল্টা হামলা করবে। এই ক্ষেত্রে তারা আগেই বলে রেখেছে যে তারা ট্রিগারে হাত রেখেছে, যদিও তারা আমেরিকাকে বিশ্বাস করে না, কিন্তু তারা যেহেতু ইরানের শর্তগুলো মানতে রাজি হয়েছিল সেজন্য তারাও নেগোসিয়েশনের জন্য রাজি হয়েছিল। এখন যদি আমেরিকা যদি তাদের কথা থেকে উল্টে যায় তাহলে ইরানও স্বাভাবিকভাবে উল্টে যাবে এবং তারা তাদের আগের পজিশনেই চলে যাবে। এবং এটাও মানতে হবে যে ইরানের হাতে কিন্তু প্রাকৃতিকভাবেই তারা একটা অনেক বড় অস্ত্রের অধিকারী, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা যদি অফ হয়ে যায় বাংলাদেশের মতো এশিয়ার কান্ট্রি যেগুলো আছে তারা তো বিপদে পড়বেই। যারা উন্নত দেশ জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড এরকম দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রসমূহ আছে সবাই কিন্তু বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এবং তাদের অর্থনীতি কলাপস করার সম্ভাবনা আছে, তাদের পাওয়ার হাউস মানে বিদ্যুৎ বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি একটা এগ্রিমেন্ট আজ না হোক কাল হবে ইনশাল্লাহ এবং দোয়া করি। আর এক্ষেত্রে আমরা অবশ্যই আমরা দোয়া করবো, আমাদের তো আর কিছু করার নেই। সো যদি এরকম যুদ্ধ লেগে থাকে তাহলে সবার জন্য বিপদ, আর যদি যুদ্ধ থেমে যায় তাহলে সবার জন্য এটা ভালো হবে আশা করি। এ পর্যন্তই আমার কাছে ইনফরমেশন ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।